সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। প্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে যারা এসপিএন বাংলা টিভি দেখছেন, এসপিএন বাংলা টিভিতে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। এসপিএন বাংলা টিভি 4 অক্টোবর 2020 বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে সীমান্ত কালচারাল ফাউন্ডেশন ও আধুনিক বাংলার যৌথ আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন আশরারুল হাসান আশু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বিশিষ্ট সমাজসেবক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যারা: জিন্নাত জাহান চৌধুরী, উপাধ্যক্ষ, সরোয়ার্দী কলেজ খুলনা; সাংবাদিক মমতাজুল করিম, মোহাম্মদ নুরুন্নবী, চেয়ারম্যান 3 নং বলরামপুর ইউনিয়ন পরিষদ, তিতাস কুমিল্লা; মানিকগঞ্জের সাবেক মেয়র রমজান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন অপু ও স্বাগত বক্তব্য রাখেন সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। প্রিয় দর্শক, এসপিএন বাংলা টিভিতে চোখ রাখুন, বক্তারা কি বলে শুনুন। মানিকগঞ্জের সফল মেয়র ছিলেন। আমি অন্তত পক্ষে এইমাত্র জানলাম যে উনি আবারও নির্বাচন করবেন। আমরা জানি যে উনি পাশ করবেন। আমরা জানি যে উনি এত কাজ করেছেন। মাদার তেরেসা যেভাবে সমাজসেবা শুরু করেছেন, সমাজসেবা করতে হলে খুব বেশি টাকা লাগে না। মাদার তেরেসা কিন্তু 5 টাকা দিয়ে সমাজসেবা শুরু করেছেন। পৃথিবী খ্যাত আজকে মাদার তেরেসার নাম। ঠিক রমজান আলী ভাই যিনি সমাজসেবা করেন, তিনি কিন্তু 5 টাকা দিয়ে নামেন নাই, কোটি কোটি টাকা নিয়েই মানুষের সেবা করেছেন মানিকগঞ্জে। কিন্তু একটা কথা বলেছি যে আমরা জানি উনি পাশ করবেন, কিন্তু শুধু ওই পাস, আপনিও বলেছেন পাস করবেন, ইনশাল্লাহ বলেছেন, কিন্তু এটা বলে ঘরে ঘুমিয়ে থাকলে কিন্তু হবে না। চোর কিন্তু চুরি করে নেওয়ার জন্য কিন্তু সতর্ক থাকে, কখন চুরি করবে। ভোর হওয়া পর্যন্ত তারা কিন্তু সতর্ক থাকে, চুরি মানে নির্বিঘ্নে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। তো আপনাকেও আমি এই সভা থেকে বলছি, আপনি পাস করবেন, কিন্তু আপনাকে প্রতিটা সেন্টার পাহারা দিতে হবে। সেইভাবেই আপনাকে আপনার কর্মী বাহিনী গঠন করে তুলতে হবে। আর আপনি জয়ী হয়ে আসেন, সেই প্রত্যাশা করি, সেই দোয়াই করি আজকের এই সভা থেকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সর্বশেষ বক্তা, আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, যিনি ঢাকা জেলার বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরারুল হাসান আশু ভাই পরিবেশন করবেন। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, ইতিমধ্যে আলোচকগণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করার একটা, বঙ্গবন্ধুর স্বাধীনতা পরবর্তী শাসনকালটা খুব সংক্ষিপ্ত, কিন্তু তার কর্মকাণ্ডটা এত ব্যাপক যে খুব সংক্ষেপে আলোচনা করে শেষ করা যাবে। আসলে ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ফিদেল ক্যাস্ট্রো প্রয়াত রাষ্ট্রপ্রধান ফিদেল ক্যাস্ট্রো কিউবার রাষ্ট্রপ্রধান বলেছেন, আমি হিমালয় দেখেছি, দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। আসলে ফিদেল ক্যাস্ট্রোর হিমালয়ের সম্বন্ধে তার ধারণা আছে, হিমালয়ের বিশালতা সে জানে, সেইটাকে সে বোঝানোর চেষ্টা করেছে বঙ্গবন্ধুর চরিত্রকে দিয়ে। তো বঙ্গবন্ধু কত বিশাল মনের মানুষ। আমি যদি ঠিক এখানে কবি একজন আছেন, কবির ভাষায়, কবি নজরুল ইসলামের ভাষায় যদি বলি, বঙ্গবন্ধু কবি নজরুল ইসলাম বলেছিলেন, মামা এক হাতে বাঁশের বাসে আরেক হাতে রঙ। বঙ্গবন্ধুর জীবনটা ঠিক এরকমই। বঙ্গবন্ধু খুব কঠিন মনের মানুষ ছিলেন, বঙ্গবন্ধু খুব কোমল মনের মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর সেই কঠিনতা বারবার প্রমাণ করেছেন। তিনি মৃত্যুর দ্বার প্রান্তে যেও কখনো তার নীতির সাথে, আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, অনমনীয় হননি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে তাকে কবরস্থানের সাথে তার কবর খুলে তাকে দেখানো হয়েছে, আপনাকে কবরটা হবে ফাঁসির মঞ্চে। তারপরেও সে বাঙালির স্বাধীনতা থেকে পিছ পাবে না। খুব কঠিন মনের মানুষ ছিলেন বঙ্গবন্ধু, খুব কোমল মনের মানুষ ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েও 32 নম্বরের বাড়িতে বাস করতেন। 32 নম্বর বাড়িতে কোনো সিকিউরিটি ছিল না, সাধারণ একটা পুলিশ ছিল, যা মন্ত্রীর বাড়িতেও থাকে। বঙ্গবন্ধু এই দেশের বঙ্গভবন গণভবনে থাকতে পারতেন নিরাপত্তা নিয়ে, কিন্তু বঙ্গবন্ধু এত কোমল মনের মানুষ ছিলেন। বঙ্গবন্ধু ভাবতেন যে আমি যদি সেইখানে যে বাস করি, আমার কর্মীরা, আমার নেতারা মানে সময় অসময়ে আমার কাছে আসতে পারবে না, এত কোমল মনের লোক ছিলেন।
ইতিমধ্যে বক্তারা বলে গেছেন মাত্র 3.5 বছরের শাসনামল ছিল বঙ্গবন্ধুর। 3.5 বছরের শাসনামলে আমাদের জিনাত উপাধ্যক্ষ অনেকগুলো দিক বলে গেছেন বঙ্গবন্ধু। আসলে বঙ্গবন্ধু এই অল্প সময়ের মধ্যে এতগুলো কাজ করে গেছে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে অপপ্রচার চালানো হয় যে আওয়ামী লীগ আসলে উলুধ্বনি দেওয়া হবে, মসজিদে উলুধ্বনি দেওয়া হবে, ধর্ম নষ্ট করে ফেলা হবে। আসলে বঙ্গবন্ধুর জীবদ্দশায় খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর আজকের যে ইসলামিক ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন গড়ে গিয়েছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু উপলব্ধি করতেন এই দেশের মানুষ মদ জুয়া দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে গরিব মানুষগুলো, তাই বঙ্গবন্ধু আইন করে এই দেশের মদের লাইসেন্স বাদ করে দিয়েছিল, বারগুলো বাদ করে দিয়েছিল। বঙ্গবন্ধু আইন করে রেসকোর্স ময়দানে ঘোড়ার রেস বন্ধ করে দিয়েছিল। বঙ্গবন্ধু জানতো যে এই দেশের গরিব মানুষ এরকম নেশা করে জুয়া করে ধ্বংস হয়ে যাবে, বঙ্গবন্ধু আইন করে কাজগুলো করে দিয়েছিল। বঙ্গবন্ধুই এই যে আজকে যে এত হয় কি বলে থাকে এই তবলিগ জামাতের মাধ্যমে যে বিশ্ব ইজতেমা হয়, বঙ্গবন্ধু নিজে বিশ্ব ইজতেমার জায়গাটিকে বরাদ্দ দিয়ে গেছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু বাংলার স্বাধীন হওয়ার পরে প্রথম তিনি উপলব্ধি করলেন যে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো লেখাপড়া শেখায় বাচ্চাদেরকে বা হাতে করে দেয় সেটা ছিল প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলের মানুষগুলো টিচারগুলো খুব দুঃখ ছিল। বঙ্গবন্ধু তার এক কলমের প্রচায় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো প্রাইমারি স্কুল ছিল তাদেরকে সরকারি করে দিয়েছে। আজকে সেই সরকারি করার শিক্ষা ব্যবস্থাটা তারই কন্যা তারই হাত ধরে দ্বিতীয় পর্যায়ে বঙ্গবন্ধু 3.5 বছর, আজকের এই ক্ষমতার 11 বছর, দ্বিতীয় পর্যায়ে শেখ হাসিনা এসে বাকি পরবর্তীকালে যে প্রাইমারি স্কুলগুলো হয়েছে তাকে সরকারি করে দিয়েছে। আসলে বঙ্গবন্ধুর কর্মকাণ্ড এত ব্যাপক ছিল, এটা খুব সংক্ষেপে আলোচনা শেষ করা যাবে না। যে 3.5 সাহসী পদক্ষেপ, পদ্মা সেতু তো আপনারা অনেকেই দেখেছেন। আমাদের দেশের মতো একটা ক্ষুদ্র দেশে আপনার আছে কি বলে সাবমেরিন আমরা প্রয়োগ করছি, এটা একটা সাহসী পদক্ষেপ। আমাদের দেশে সাবমেরিন আছে, আমরা বিশ্ব জয় করেছি, আমরা স্যাটেলাইট আকাশ জয় করেছি। আমাদের দেশে পৃথিবীর 300-র উপরে দেশ আছে, মাত্র 37টা স্যাটেলাইট ব্যবস্থা, নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা, তার মধ্যে বাংলাদেশ অত্যন্ত ছোট দেশ, গরিব দেশ, স্যাটেলাইটের ব্যবস্থা বাংলাদেশ করেছে। এই যে সাহসিক কর্মকাণ্ডগুলো আমরা এই শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর কারণে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করতে পারছে বলে ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রের সাথে মামলা করে, আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা যে সমুদ্র সীমা অর্জন করেছি, বাংলাদেশে সেটা কোনো অংশে কম না, এত বড় বিশাল একটা সময়। অতএব যারা অপপ্রচার করেন যে এই আওয়ামী লীগের মাধ্যমে কিছু হয় না, আওয়ামী লীগ যা করেছে অন্য কোনো দলের একটা উদাহরণ নিয়ে তৈরি করতে পারে, আমরা কৃতার্থ হব তাদের জন্য। তারা অনেক কাজ করেছে, তারা যুব কমপ্লেক্সের নামে হাট বাজার ইয়াংদের চরিত্র নষ্ট করেছে। জিয়া রহমান ক্ষমতা এসে হিজবুল বাহার প্রবর্তনী ছেড়ে জাতীয় চরিত্র নষ্ট করেছেন, এগুলা তাদের প্রমাণ দেওয়ার মতো অনেক কিছু আছে। কিন্তু এই শেখ হাসিনার আমলে অপকর্ম যেটা হয়েছে শক্ত হাতে দমন করা হয়েছে। আজকে আপনি দেখেন ক্যাসিনোর যে কর্মকাণ্ডগুলো এই সরকারই করেছে, কে এনেছে কে আনেনি এটা বলার কথা নয়, কিন্তু আজকে কারা ধরছে, আজকে যে কর্মকাণ্ডগুলো যে বিচার হচ্ছে এই সরকার করেছে। আমার লোক করতে পারে, কিন্তু আমি তো শাসন করছি, এরকম একটা প্রমাণ দিতে অন্য কোনো দল দিতে পারতো যে তার দলের এই অপরাধ করতে তার সাজা হয়েছে, কখনোই তারা করেনি। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই প্রমাণটাও দিচ্ছি, আমার ঘরে সন্তান যদি অপরাধ করে আমি তার বিচার করতে পারছি। আজকে সর্বশেষ সাম্প্রতিককালে যে সিলেটের ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল, ছাত্র লীগের প্রমাণ করেছে কে আমাদের অনুপ্রবেশকারী, কে আমাদের আমাদের ছেলেরা করেছে। আমরা কি তাদের বিচার করতে ছাড়তেছি? আমরা কি তাদের আইনের সুপর্দ করি রে? অতএব আমাদের ছেলেরা অপরাধ করবে, এটি স্বাভাবিক, অপরাধ করবে, তাকে আমরা কতটুকু প্রশ্রয় দিয়েছি এটা আপনাদেরকে দেখতে হবে। আজকে সভাপতি অনেক কথা বলে ফেললাম, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কথা শোনার জন্য একটু পরে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা। শহীদ সরোয়ার্দী কলেজের উপাধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু ঐন্দ্রজালিক ভাষণ সমগ্র জাতিকে এক সূত্রে গ্রথিত করেছিল। বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা, স্বাধীন বাংলাদেশ।
তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একক ও অবিভাজ্য সত্তা। বাংলাদেশকে সেই চিনবে যে বঙ্গবন্ধুকে চিনে, অর্থাৎ বঙ্গবন্ধুকে চিনলেই বাংলাদেশকে চেনা যাবে। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 58 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 মহান গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং 71 গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ এই নেতারই অবিসংবাদিত নেতৃত্বে সংগঠিত হয়েছিল। তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমর্থক। অনেক জায়গায় আমি লেখা দেখি বঙ্গবন্ধু ও বাংলাদেশ, এই ওটাকে আমি মেনে নিতে পারি না। আমি বঙ্গবন্ধু, যেই বঙ্গবন্ধু সেই বাংলাদেশ। এই যে মহান নেতা বাংলাদেশের জন্য যা করে গেছেন তা অবিস্মরণীয়। এই নেতার কাছে প্রতিটা বাঙালি ঋণী। এই ঋণ প্রতিটা বাঙালিকে স্বীকার করতে হবে। বঙ্গবন্ধু তার জীবনের দুটি কর্মপ্রয়াস ছিল। প্রথম কর্মপ্রয়াস ছিল এ দেশকে স্বাধীন করা। তিনি তার জীবদ্দশায় এ দেশকে স্বাধীন করে গেছেন। আরেকটি কর্মপ্রয়াস ছিল এই বাংলাদেশকে তিনি সোনার বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন, যেটি তিনি করতে পারেন নাই। তাই আমি বলতে চাই যে বাংলাদেশের অভ্যুদয় যদি আমাদের শ্রেষ্ঠ অর্জন হয়, তাহলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমাদের সবচেয়ে বড় বিয়োগান্তক ঘটনা। বঙ্গবন্ধুকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রের শিকার হয়ে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন। এই দেশীয় চক্রে ছিলেন মোস্তাক গালিব চক্র এবং আন্তর্জাতিক যে চক্রটি গড়ে উঠেছিল সেখানে ছিল হেনরি কিসিঞ্জার, ছিলেন সিআইএ প্রধান হেলমস, জর্জ গ্রিফিন এবং ফিলিপ চেরি। এদের সমন্বয়ে এই চক্রটি গড়ে উঠেছিল এবং হেনরি কিসিঞ্জার কিন্তু প্রথম থেকে চাননি যে বাংলাদেশটি স্বাধীন হোক। তারপরে বঙ্গবন্ধু কি করেছিলেন, মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে যখন বঙ্গবন্ধু কম্বোডিয়াকে স্বীকৃতি দিয়েছিলেন, তখন হেনরি কিসিঞ্জার কিন্তু বড় ধরনের একটা ধাক্কা দিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু হেনরি কিসিঞ্জারকে। হেনরি কিসিঞ্জারের যে ব্যক্তিগত ডায়েরি ছিল সেখানে 3 জনকে শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এক হচ্ছে চিলির আলেন্দে, 2 দক্ষিণ ভিয়েতনামের থিউ এবং 3 বাংলাদেশের শেখ মুজিব। অবশ্য চিলির আলেন্দে এবং দক্ষিণ ভিয়েতনামের থিউয়ের হত্যাকাণ্ডের সাথে পেন্টাগন জড়িত ছিল এবং বঙ্গবন্ধুকে ওভার ডিপ্লোমেসির পরিবর্তে কভার ডিপ্লোমেসি প্রক্রিয়া অনুসরণ করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আমি হত্যার বিষয়টা একটু বলতে চাই। বঙ্গবন্ধুকে 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়েছিল। এই হত্যার ক্ষেত্রে 32 নম্বর বাড়িতে যাদের হত্যা করা হয়েছিল সেখানে ছিলেন বঙ্গবন্ধু, বঙ্গমাতা, তার 3 পুত্র সন্তান শেখ কামাল, শেখ জামাল, শেখ রাছেল, নববিবাহিত 2 পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল এবং তার আপন ছোট ভাই শেখ নাসেরকে। আর মিন্টু রোডের পাশে হত্যা করা হয়েছিল আব্দুর রব সেরনিয়াবাদ, মানে বঙ্গবন্ধুর বোনের হাজবেন্ড। তিনি কৃষিমন্ত্রী ছিলেন। তার ছোট মেয়ে বেবি সেরনিয়াবাদ, ছোট ছেলে আরিফ সেরনিয়াবাদ, শহীদ সেরনিয়াবাদ। তার বাসায় বেড়াতে এসেছিল আব্দুল নঈম খান রিন্টু, যিনি আমাদের আমির হোসেন আমু স্যারের খালাতো ভাই। আর বেড়াতে এসেছিল ওনার বড় ছেলে। যেমন এসব অনুষ্ঠান করে থাকে তাদেরকে ধন্যবাদ। যে সময়ের প্রয়োজনে আমাদেরকে বের হতে হয়, অনুষ্ঠান করতে হয়। কাজে আসুন, যারা এইসব প্রোগ্রামগুলি করে তাদের হাতকে শক্তিশালী করি। তাদেরকে যদি আমরা শক্তিশালী করি তাহলে সমাজে যারা গুণীজন ভালো মানুষ তাদেরকে কদর করার সময় আসবে। আর মানুষ বেঁচে থাকতে যদি তাকে আমরা মূল্যায়িত না করি, মরার পরে সেই লোকের কবরে ফুল দিয়ে কোনো লাভ নাই। কারণ সেই লোকটির দ্বারা জনগণ কিছু পাবে না, দেশ কিছু পাবে না। কাজেই সমাজে যার যা অবদান বেঁচে থাকতে তার মূল্যায়ন করুন, তবেই দেশ এবং জাতি পাবে। আসুন, যারা এইসব কাজ করে তাদেরকে আমরা সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে। সাবেক সফল মেয়র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে আশারুল হাসান আশুভাই সবার স্বাধীনতার সেই সারমর্ম উপলব্ধি করে তারা উপহার দেওয়ার জন্য এই দেশের নেতৃত্বের হাল ধরেছেন। আমি বলতে চাই, পশ্চিমা মিডিয়া দেশ হেনরি কিসিঞ্জার
সে বলেছিল বাংলাদেশ একটি তলাবিহীন জুড়ি, এখানে যতই পানি ডালা হবে এটা কখনোই ভরা যাবে না। কিন্তু জাতির জনকের কন্যা তার সুদৃঢ় নেতৃত্বে তা ব্যর্থ প্রমাণ করে দিয়েছে সেই হেনরি কিসিঞ্জারের বক্তব্য। আজ বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি উন্নয়নের রোল মডেল। কিছুক্ষণ আগে আছে আমার এক ভাই বলেছিলেন বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই রুট লেভেল থেকে গ্রামগঞ্জ থেকে সর্বদিক থেকে শহর গ্রামগঞ্জ সর্বোপরি মিলিয়ে উন্নয়নের রোল মডেল তৈরি করতে হবে। সেই রোল মডেল থেকে আমি বলতে চাই, আমি একজন কুমিল্লা জেলার তিতাস উপজেলার একজন ৩ নং বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং আমি আমার কর্মকাণ্ডে কুমিল্লা জেলার আমি ১৯৩ জন চেয়ারম্যানের মধ্যে আমি শ্রেষ্ঠ কিন্তু সেই চেয়ারম্যান বর্তমানে, এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে আমি দ্বিতীয় হয়েছি। হয়তোবা আমি বলতে চাই কিছু সংখ্যক স্থানীয় প্রতিনিধিদের দুর্নীতি অবশ্যই আছে। সেই দুর্নীতির কারণে সকল চেয়ারম্যানদের এবং ইউপি সদস্যদের তাদের অক্লান্ত পরিশ্রম করে দেশ গড়ার কারিগর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার পিছনে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং উপজেলা চেয়ারম্যান, এমপিগণ, মাননীয় এমপি মহোদয়গণ সব সকলে মিলে যখন কাজ করে যাচ্ছি, ঠিক সেই সময়ে দু একজনের কারণে আমাদের সেই সুনামকে আমাদের ক্ষুণ্ণ হচ্ছে। তাই আমি বলবো আসুন আমরা সকলে মিলে একজন জননেত্রী শেখ হাসিনা হাল ধরেছে, আমরা সেই নৌকার মাঝি হয়ে যার যার স্ব অবস্থানে থেকে সেই নৌকার মাঝি মোল্লা হয়ে এই দেশকে আরো সামনে এগিয়ে নিতে হবে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের যে স্বপ্নের সোনার বাংলা করার লক্ষ্যে এই দেশ স্বাধীন করেছিল সেই লক্ষ্যে আমরা সার্থক হতে পাবো। তাই আজকের এই সীমান্ত কালচার ফাউন্ডেশন চিরস্মরণীয় হয়ে থাকতে হলে তাকে অর্জন করতে হয় অপরের ভালোবাসা। ঠিক তেমনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ভালোবেসেই কিন্তু এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সমস্ত মানুষ সেদিনকে কৃষক তার হাতের লাঙল ছেড়ে কৃষক সেই ভাইজানরা আমরা বেশি না শেষ করে দেব। কৃষক তার হাতের কাছি ফেলে দিয়ে এবং লাঙ্গলের খুঁটি ছেড়ে দিয়ে ছাত্র তার স্কুল কলেজে কলম ফেলে দিয়ে সেই স্বাধীনতার যুদ্ধে একজন মানুষেরই যাকে সারা দিয়েছিল সেটা জাতির জনক আস্থা এমনভাবে কুড়িয়ে নিয়েছিল। যদি সেদিনকার যদি এই বঙ্গবন্ধু যদি বলতো সামনের দিকে এগাও এবং 7 তলার বিল্ডিং এ যদি কোনো লোক থাকতো মার্চ করে সেই দেখা যেত সে সমস্ত লোক মারা যেত, তবু বঙ্গবন্ধুর কথা কোনো অবস্থায় অর্ডারকে অমান্য করত না। সেই হচ্ছে বঙ্গবন্ধু। আমি বক্তব্য বেশি বাড়াবো না। আমি এই প্রসঙ্গে বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু 4 নেতা স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমি বলতে চাই যে সেদিনকার কিন্তু বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন সেই সময় স্বাধীনতার দায়িত্ব গ্রহণ করেছে আমাদের 4 নেতা। সেই 4 নেতা বঙ্গবন্ধুর জাতীয় 4 নেতা যখন দেবী ইন্দিরা গান্ধীর কাছে যে যখন বলে যে আমাদের স্বাধীনতা দিয়ে যান, আপনারা প্রথম ঘোষণা করেন, তখন কিন্তু গান্ধীজি বলেছিলেন
যে না কিভাবে দিব, আপনাদের নাই, আপনাদের মিনিস্ট্রি নাই, আপনাদের প্রধানমন্ত্রী নাই, আপনাদের প্রেসিডেন্ট নাই, আপনাদের ভূখণ্ড নাই, আমি কাকে কাকে আমি স্বাধীনতা ঘোষণা দেব। সেদিনকে কিন্তু ওই কাকুজ্জামান, ওই তাজউদ্দি সাহেব এবং ক্যাপ্টেন মনসুর আলী এবং এই চার নেতাই কিন্তু সেদিনকে বলেছিল আমরাই তো মন্ত্রী পরিষদের, উনি প্রধানমন্ত্রী, উনি প্রেসিডেন্ট, উনি খাদ্যমন্ত্রী, উনি যোগাযোগ মন্ত্রী, এইভাবে পরিচয় করে দিয়ে কিন্তু সেদিনকে কিন্তু এই চার নেতার দায়িত্ব নিয়েই কিন্তু সেদিনটা এই স্বাধীনতা আনা শুরু করেছিলেন। আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আজকে বঙ্গবন্ধু জন্ম না হলে যে এই দেশে এত আস্থা করানো লোক বাংলাদেশে তো নাই, পৃথিবীতে আসিল কিনা সন্দেহ, আমরা আমাদের চোখে পড়ে নাই।